ওকে, তো এখন এখানে খেয়াল করো। এত গ্রাম অবিশুদ্ধ কপারকে উত্তপ্ত করো সালফিউরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করে প্রথম পাত্রে 50 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। দ্বিতীয় পাত্রে অধিক পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ আছে। দ্বিতীয় পাত্রে 100 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ আছে। উদ্দীপকের আহ, প্রথম দ্রবণটিকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়? ওকে। আচ্ছা, এখন প্রথম পাত্রে 50 মিলিলিটার দ্রবণ আছে, যেটার আয়তন আছে 50 মিলিলিটার। আর এটার একটু ঘনমাত্রা দেয়া নাই, বাট আমরা যদি এটাকে সেন্টিমিলারে নিয়ে যেতে চাই, সেন্টিমিলার মানে কত বলো তো? বলো। 0.1। সেন্টিমিলার মানে হচ্ছে 0.1 মোলার। ওকে, তো এটাকে আমাদের সেন্টিমিলারে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের যেটা প্রাথমিক আহ ঘনমাত্রা, ওইটা তো বের করতে হবে। সেইখানে প্রাথমিক ঘনমাত্রা কিভাবে বের করব? এখানে কি দেয়া আছে প্রাথমিক ঘনমাত্রা উদ্দীপকের? আচ্ছা সরি, আমি তো এখানে পড়তেছিলাম যে এখানে তোমার প্রথম দ্রবণ, So, এটা নাই, এখানে বলছে প্রমাণ দ্রবণ। তো এখানে প্রমাণ দ্রবণ মানে কি? এটা যার ঘনমাত্রা জানা। আচ্ছা, এখানে এখানে যে তিনটা দ্রবণ আছে তার মধ্যে কার এখানে ঘনমাত্রা জানা আছে বলো তো? তৃতীয় পাত্রে। হ্যাঁ, তৃতীয় পাত্র। তাহলে এখানে এই তৃতীয় পাত্রের দ্রবণটা হবে এখানে প্রমাণ দ্রবণ। তো আমাদের এখানে, আচ্ছা এখানে কোন সূত্র ইউজ করবো বলো দেখি। এখানে তোমার ঘনমাত্রা বৃদ্ধি করা বা হ্রাস করা, এগুলোতে আমরা কোন সূত্রটা ইউজ করি? S1V1। হুম, এখানে হবে S1V1 ইজ ইকুয়াল টু S2V2। তাহলে S1 হবে এখানে আমাদের যেটা তো দেয়াই আছে 0.2, V1 কত দেওয়া 100 ml, S2 দেওয়া 0.1, আর V2। ওকে, সো এটা হবে তো। তো এখন এখানে অ্যান্সার কত হবে বলো তো? এটা ক্যালকুলেটর ছাড়া বলো। সেন্টিমোলার মানে কি 0.1? সেন্টিমোলার মানে তো 0.1। এখানে আবার বইয়ে 0.01 লিখছে কেন আসলে? আমারই তো মনে নেই। সেন্টিমোলার, না না, সরি সরি, এখানে সেন্টিমোলার মানে 0.1 কি? সেন্টি শব্দটা এখানে তোমার কততে ইউজ হয়? আমরা যদি 1 মিটার সমান 100 সেন্টিমিটার লিখি, তাহলে 1 সেন্টিমিটার সমান কি হচ্ছে? 1/100 না? তাহলে সেন্টি বললে এখানে কত দ্বারা এখানে ভাগ হয়? 100 দ্বারা। 100। এর আগে আমি যখন পড়াইছিলাম তখন কি 0.1 বলছিলাম এটা? আচ্ছা, ওই সময় যদি 0.1 বলি তাহলে ওইটা ভুল হয়েছিল, কারণ সেমি মোলার মানে হচ্ছে 0.5, আর তোমার ডেসিমোলার মানে হচ্ছে 0.1। সেমি মোলার, দেখো এইগুলো একটু লিখে নাও।
সেমিমোলার হচ্ছে 0.5। আর ডেসিমোলার মানে হচ্ছে 0.1। এটা হচ্ছে 0.01, মানে একটা দ্বারা ভাগ। So, এগুলো আছে ইম্পর্টেন্ট। ওকে, সো এখন এখানে এটা হবে 0.01। ওকে, এর আগে মেবি সেমিমোলার এবং এবং ডেসিমোলার নিয়ে বলা হয়েছিল, সেন্টিমোলার নিয়ে সম্ভবত বলা হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন এখানে ভাগফলটা কত হবে বলো, ক্যালকুলেটর ছাড়া বলো। এই, দিগন্ত, একটা ক্যালকুলেটর দিয়ে দাও তো। ক্যালকুলেটর। আরে তোরটাই দিয়ে দে, আমারটা ব্যাগের মধ্যে। অ্যান্সার বলো। এটা পারবা না ক্যালকুলেটর ছাড়া? 2000। এটা হবে কত? হুম, এটা হবে 20। হ্যাঁ, 2000 হবে। সেগুলো খুবই তাড়াতাড়ি পারতে হবে ক্যালকুলেটর ছাড়া, কারণ অনেক দিন থেকেই তো এগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা লাগে এগুলো শিখাইছে। সো এখন এইখানে এই বলছে যে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায়, তাহলে এখানে এক্সট্রা পানি অ্যাড করতে হবে না? তাহলে এখানে পানি মিশাতে হবে কত গ্রাম বা কত মিলিলিটার পানি মিশাতে হবে। আগে ছিল 100, আর নতুন হচ্ছে 2000। তাহলে 2000 মাইনাস 100, 1900 মিলিলিটার পানি মিশাইতে হবে। ম্যাথটা বুঝছো? সহজ ম্যাথ। এই এই যে তোমার এই টাইপটা থেকে একটা একটা গ নম্বর আসে, যে এই তোমার সেমিমোলার থেকে সেন্টিমোলার অথবা ডেসিমোলার, অথবা ওয়ান মোলার থেকে ডেসিমোলার সেন্টিমোলার, এইটা। আরেকটা গ নম্বর হচ্ছে পিপিএম এককে নিয়ে যাও, অথবা পিপিপি এককে নিয়ে যাও এগুলা। তারপর অথবা তোমার দেখা যায় যে যদি ভাগ্য খুব বেশি ভালো থাকে, তাহলে এমনিতে ডিরেক্ট মোল সংখ্যা বের করতে বলে। সো এগুলা কিছু সহজ সহজ গ নম্বর আসে। আর ঘ নম্বর তো তো কি টাইপের আসে এগুলো এতদিন আশা করি বুঝছো। একটা আসবে তোমার ডিরেক্ট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা, তারপরে এই যে ভেজালের পরিমাণ নির্ণয় করা, তারপরে আমরা আগে যে টাইটেশনের যেগুলো ম্যাথ করছিলাম, যে এই দ্রবণটা এ- এ- আহ, ক্ষারীয় হবে নাকি অ্যাসিডিক হবে মিশ্রণটা। তারপর ওইখান থেকে জিজ্ঞেস করতে পারে যে এখানে লিটমাস পেপার কিভাবে বর্ণ পরিবর্তন করবে, বা তার পিএইচ এর সীমা কত থেকে কত পর্যন্ত হবে, এবং পিএইচ বের করাও তো শেখানো হয়েছিল না এইখান থেকে? হুম। হ্যাঁ, তো এখানে পিএইচ ও বের করতে বলতে পারে। ওকে, এখন উদ্দীপকের দ্রবণগুলো ব্যবহার করে অবিশুদ্ধ ও ভেজাল কপারের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা এখানে অবিশুদ্ধ ভেজালের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? এখন তোমার কপার দ্রবণ আছে এই তোমার এইখানে ফার্স্ট পাত্রের মধ্যে। সো এখন আমাদের প্রথমে কি বের করতে হবে বলো তো? এইখানে কপার কি পরিমাণ আছে। তো এইটা বের করার জন্য আমরা এখানে কি কি করব বলো দেখি। প্রথমে তো ইয়ে করা লাগবে না, আয়ন ইলেকট্রন পদ্ধতি। এখানে প্রথমে আয়ন নিউটন পদ্ধতিতে প্রথমে সমতা করতে হবে। ওকে, এখন এখানে খেয়াল করো। তাহলে এই যে যে ফার্স্ট এইখানে পাত্রটা আছে, বা প্রথম পাত্রে এইখানে আছে কপার প্লাস সালফিউরিক অ্যাসিড।
তাহলে আমাদের প্রথমে এইটা রিয়াকশন একটু দেখাইতে হবে। তো এটা বোঝাই যাচ্ছে এটা কি হবে, কপার সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন এইখানে উম, একটা ধাতুর সাথে একটা হচ্ছে যে এসিডের বিক্রিয়া হলে নর্মালি ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এইটা যে এইখানে থাকবে, এটা আমরা just দেখাইলাম। যেমন এর আগে অনেকগুলা আমাদের প্রশ্ন এমন ছিল যে আয়রনকে সালফিউরিক অ্যাসিড দ্রবণে আহ, মিশানো হইলে তাহলে আমাদের ওইখানে কি উৎপন্ন করে দেখানো লাগতো, এই ফেরাস সালফেট। কারণ আমাদের ফেরাস সালফেটটাই এখানে কি হইতো, এটা বিজারক হইতো না। এগুলো হ্যাঁ। আশা করি মনে আছে। ওকে, সো এই জন্য এখানে আমাদের যেমন তোমার কপার একটা ধাতু, তুমি তো এই ধাতুর সাথে সিঙ্গেল বিক্রিয়া তো দেখাইতে পারবা না। সো এটাকে তোমার কপার সালফেট অথবা আয়রন থাকলে ফেরাস সালফেট অথবা অন্য কোনো ধাতু থাকলে সেটা সালফেটের সাথে তাহলে এই সালফেট গুলা এখানে কি হিসাবে কাজ করতেছে, বিজারক হিসাবে না। তাহলে আমাদের হুম। এইটাকে আরেকটা জারকের সাথে বিক্রিয়া দেখাইতে হবে। ওকে, এখন এখন আমরা প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের মধ্যে যদি বিক্রিয়াটা দেখাই, প্রথম এবং দ্বিতীয় পাত্র, তাহলে এখানে আছে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। সো এখন এই যে এই দুইটা বিক্রিয়া কিন্তু আমরা শিখে আসছি। তোমার যদি এই দুইটা বিক্রিয়া মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি এই সৃজনশীলটা খুবই সহজে সমাধান করতে পারবে। আর তোমার যদি মানে তুমি আয়োডিমিথির একটা রিয়েকশন এবং আয়োডোমিথিতে দুইটা রিয়েকশন, বাট দুইটার মধ্যে তো একটা মূলত আয়োডিমিথি, তাহলে তোমার এখানে দুইটা রিয়েকশন মনে রাখা লাগতেছে। এখানে তোমার এখানে তো মনে রাখা লাগতেছে কোনটা কোনটা, আয়োডোমিথিতে এই রিয়েকশনটা, আর আর আয়োডোমিথিতে এসে এই যে ফার্স্ট যে রিয়েকশন এইটা, এবং সেকেন্ড রিয়েকশনটা তো আমাদের আগেরটাই। তাহলে তুমি যদি এই দুইটা রিয়েকশন মনে রাখো বা তুমি যদি মুখস্থ থাকে এই দুইটা রিয়েকশন, তাহলে তোমার কিন্তু আর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখানো লাগবে না এখানে। বাট তোমার যদি মনে না থাকে তাহলে তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করে দেখাইতে পারো, বাট তোমার যদি মনে থাকে তাহলে লাগবে না। ওকে, আর আগেও আমরা যে ম্যাথ গুলো করছিলাম এই যে তোমার ভেজাল বের করার, ওইখানেও মানে ওই রিয়াকশন গুলো তো মুখস্থ থাকার আসলে কোনো ওয়ে নাই, কারণ তোমার অতগুলো রিয়াকশন তো মুখস্থ থাকবে না। বাট যদি এরকম আয়োডিনের সাথে অন্য ওই যে যেমন আয়োডোমিথি এবং আয়োডিমিথি যদি এই দুইটা রিয়েকশন আসে তাহলে তুমি কিন্তু মুখস্থ রেখে সরাসরি ম্যাথ করতে পারো। আর আগের রিয়েকশন গুলা যেভাবে শিখাইছি ওইভাবেই, ওইগুলা ওগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ এত রিয়েকশন মুখস্থ থাকবে ওনার জীবনে। ওকে, এখন তাহলে এই রিয়েকশনটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা তো একটু আগেই শিখে আসলাম এটা এইরকম, এইরকম এবং পটাশিয়াম সালফেট, এবং এটা সমতাকৃত রিয়েকশনটা আমাদের মনে রাখতে হবে। এখানে ছিল 4, এখানে ছিল 2, আর এইখানে ছিল 2। ঠিক আছে তো না? হ্যাঁ, তো ঠিক আছে। ওকে, সো এটা গেলো আমাদের রিয়েকশন। আর একটা রিয়েকশন আমাদের কি হবে, দ্বিতীয় এবং তৃতীয় পাত্রের মধ্যে, দ্বিতীয় ও দ্বিতীয় এবং তৃতীয় পাত্রের মধ্যে, তাহলে এটা কি হচ্ছে, এইখানে হবে পটাশিয়াম, আচ্ছা সরি সরি, এটা মূলত আয়োডোমিথি রিয়েকশন। সো আমাদের এইখানে কি হয় বলতো, এই যে এইখানে যে মুক্ত আয়োডিনটা তৈরি হয়েছে, এই মুক্ত আয়োডিনকে আমরা আবার কার সাথে এই বিক্রিয়া করাবো, সোডিয়াম থায়োসালফেটের সাথে। এগুলো কি বুঝতেছো? হুম। ওকে, সো এই রিয়েকশনটাও মনে রাখতে হবে। সো এখানে কি উৎপন্ন হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট আর সোডিয়াম আয়োডাইড। ওকে,
So, মূলত এখন আমাদের এখানে কি লাগতেছে? আমাদের লাগতেছে তোমার কপারের এখানে পরিমাণ। ওকে, সো এখন আমার দরকার কপার। সো আমি সেকেন্ড রিয়েকশনটা কেন লিখলাম? কারণ আমার তো সেকেন্ড রিয়েকশনে কি এখানে কপার আছে? এখানে তো আমাদের, তো এখানে কপার নাই। তাহলে আমি এখানে সেকেন্ড রিয়েকশনটা কেন লিখলাম? সো আগে এটা আগে তুমি বুঝতে হবে যে সেকেন্ড রিয়েকশনটা কেন লাগবে। ওকে, তুমি যদি ফার্স্ট রিয়েকশনটা ইউজ করে কপারের পরিমাণ বের করতে যাইতা, তোমার কাছে কি কোনো ক্লু আছে এখানে তোমার কি পরিমাণ কপার আসলে, মানে তোমার বিশুদ্ধ কপার কি পরিমাণ আছে? এর জন্য কি তোমার কাছে প্রথম রিয়েকশনে কি কোনো ক্লু আছে বা কোনো হিন্ট আছে? খেয়াল করো, প্রথম না। রিয়েকশনে কিন্তু কোনো হিন্ট নাই। কারণ তোমার এইখানে আমরা প্রথম রিয়েকশনে কপারের পরিমাণ বের করতে পারতাম কার সাহায্যে বলতো? পটাশিয়াম আয়োডাইডের সাহায্যে, না? হুম। বাট এইখানে তো পটাশিয়াম আয়োডাইডের কোনো পরিমাণই দেওয়া নাই, তো আমরা তো পটাশিয়াম আয়োডাইড ইউজ করে কপার সালফেট অথবা কপারের পরিমাণ তো বের করতে পারতাম না। এই জন্য আমরা সেকেন্ড রিয়েকশনটা ইউজ করছি। কারণ সেকেন্ড রিয়েকশনে একটা জিনিস খেয়াল করো, এখানে ম্যাথে কি কি করতে হবে এটা আগে এই বুঝো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। সেকেন্ড রিয়েকশনে কিন্তু তোমার থায়োসালফেটে সবকিছু দেওয়া আছে, মানে এর ভি দেওয়া, না? ভি দেওয়া আর এস দেওয়া। এস আর ভি দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো বলো তো? এস আর ভি দেওয়া থাকলে কি বের করা যায় এখান থেকে? মোল সংখ্যার সূত্র কি? এন এর সূত্র। এসভি। তো এখানে এস আর ভি দেওয়া থাকলে আমরা এখান থেকে মোল সংখ্যা বের করতে পারবো। সো আমরা যদি এখন এইখান থেকে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা যদি জানি, তাহলে এখান থেকে কি বের করা যাবে? আচ্ছা, এখানে তো সমতাকৃত সমীকরণ কি দেওয়া হয়েছে? না, এর সামনে একটা 2 হবে। হ্যাঁ, এখন হয়েছে। তো এখন আমরা যদি সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা যদি জানি, আমরা এখান থেকে আয়োডিনের মোল সংখ্যা তো বের করতে পারবো অবশ্যই। কারণ এইখানে এখানে কি হবে, 1 মোল আয়োডিন সমান কত? 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আমার যদি সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ জানা থাকে, তাহলে আমি এখান থেকে আয়োডিনের মোল সংখ্যাটা জানতে পারবো। ওকে, এখন ধরো যে তোমার এর মোল সংখ্যা আসলো এম পরিমাণ। ওকে, তো এখন আমি যদি এখানে কি পরিমাণ আয়োডিন লাগছে, আমি যদি এখান থেকে আয়োডিনের পরিমাণটা জানতে পারি, তো এখন এইখান থেকে এইটা প্রথম রিয়াকশন ইউজ করে এইখান থেকে কি বের করা যাবে? এইখান থেকে কিন্তু তুমি পটাশিয়াম আয়োডাইড অথবা কপার সালফেটের এটা ইউজ করতে পারো। কারণ এখান থেকে কি হচ্ছে, 2 মোল কপার সালফেট ব্যবহার করলে তোমার কত মোল I2 উৎপন্ন হচ্ছে? আয়োডিন 1 মোল, না? এটা কি বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে এখন আমি যদি সেকেন্ড রিয়েকশন থেকে আয়োডিনের মোল সংখ্যা পাই, তাহলে আমি এখান থেকে কপার সালফেটের মোল সংখ্যা পাবো। আবার এখান থেকে তো আমার কপার সালফেটের মোল সংখ্যা জানতে চাই নাই, আমার কাছে কি জানতে চাইছে? কপারের পরিমাণ। So, এখন আমরা আবার কপার সালফেটকে ভাঙাবো, যেমন আমাদের আগের ম্যাথ গুলোতে ফেরাস সালফেটের পরিমাণ দিয়ে আমরা আয়রনের পরিমাণ বের করছিলাম। So, এখন এটাকে ভাঙাইলে এটা কি হবে? Cu2 প্লাস সালফেট 2 মাইনাস। তাহলে এখানে 1 মোল কপার সালফেট সমান 1 মোল কপার ধাতু পাওয়া যাচ্ছে, এটা বুঝছো? তাহলে আমি যদি তোমার কপার সালফেটের পরিমাণটা জানতে পারি, তাহলে আমি এখান থেকে কপারের মোল সংখ্যা জানতে পারবো। এখন মোল সংখ্যা জানলে এটাকে তার আণবিক ভর দ্বারা যদি গুণ করি, তাহলে তার ভরটা পেয়ে যাবো। এখন ধরো যে কপার আমরা পাইলাম 1 গ্রাম, কিন্তু এইখানে যে প্রথম পাত্রে যে নমুনা আছে, এখানে
তোমার 1.3 গ্রাম দেওয়া। তাহলে এখানে ভেজাল হবে কত? ভেজাল হবে 1.3 মাইনাস বিশুদ্ধ কপার হচ্ছে 1 গ্রাম, তাহলে বাকি 0.3 গ্রাম হবে ভেজালের পরিমাণ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন তুমি বলো তো দেখি। আমি আমি যেভাবে যে বললাম ওইটা, ওটা তুমি বলো দেখি এখানে কি কি করতে হবে। বলো। এইখানে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা বের করে নেওয়া লাগবে দিয়া হুম। দ্বিতীয় বিক্রিয়াটা। হুম। তারপর এই বিক্রিয়া থেকে আয়োডিনের মোল সংখ্যা বের করে নেওয়া লাগবে। হুম। এরপর প্রথম বিক্রিয়ায় আয়োডিনের মোল সংখ্যা ব্যবহার করে কপার সালফেটের মোল সংখ্যা বের করে নেওয়া লাগবে। হুম। কপার এরপর কপার সালফেটকে কি করা লাগবে? ভাঙা লাগবে। হুম। এখান থেকে কপারের মোল সংখ্যা বের হবে। এরপর এর মোল সংখ্যাকে এর আণবিক ভর দ্বারা গুণ করলে কপারের পরিমাণ বের হবে। হ্যাঁ। ওকে, সো আমরা এখানে এখন একটা একটা করে রিয়াকশন লিখি তাহলে। ওকে। আচ্ছা, তো আমাদের তাহলে এইখানে যেটা কাজ, ওইটা আমরা যদি স্টেপ বাই স্টেপ করি। ওকে। তো আমাদের এখন সেকেন্ড রিয়েকশনটা ইউজ করবো, সো এর জন্য আমাদের লাগবে হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা। সো আমরা সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা যদি বের করি, সো সোডিয়াম থায়োসালফেটের এখানে মোল সংখ্যা S/V। এইচ দেওয়া 100, সো এটাকে অবশ্যই লিটারে নিতে হবে, আর এটা হচ্ছে 0.2। তাহলে এটা হচ্ছে কত? 0.02 মোল। ওকে। সো এখন এইখানে যদি তোমার সোডিয়াম থায়োসালফেট লাগে 0.02 মোল, তাহলে আমরা এইটা লিখবো যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট এইখানে কি হচ্ছে 1 মোল আয়োডিন। তাহলে এখানে সোডিয়াম থায়োসালফেট আছে আমাদের 0.02 মোল। তাহলে এটা কি হবে? 1 × 0.02 ডিভাইড বাই। ওকে, সো আমরা এখান থেকে যদি আয়োডিনের মোল সংখ্যা বের করি, তাহলে এখানে এটা লাগতেছে কত? 0.01 মোল আয়োডিন। ওকে, এখন আমরা এখান থেকে আয়োডিনের পরিমাণটা বের করলাম। ওকে, এখন আয়োডিন থেকে আমরা এখান থেকে এখন কি করব? এখন আয়োডিন থেকে আবার আমরা কপার সালফেট বের করতে পারবো। 2 মোল কপার সালফেট, 1 মোল আয়োডিন। ওকে, এখন দেখো, তাহলে আমরা জানি যে এইখান থেকে 1 মোল আয়োডিন
উৎপন্ন হয় যে কই থেকে? 2 মোল কপার সালফেট থেকে, না? ওকে। তো তাহলে এখানে আয়োডিন আছে 0.01 মোল। তাহলে 0.01 মোল আয়োডিন উৎপন্ন হয় 2 × 0.01 মোল কপার সালফেট। তাহলে এটা কি হচ্ছে? 0.02 মোল কপার সালফেট। তাহলে এখানে তোমার এখন আমরা যদি কপার সালফেটকে ভাঙি, তাহলে এখানে পাওয়া যাবে কপার 2+ আর সালফেট মাইনাস। তাহলে এখান থেকে কি লেখা যায়? যে 1 মোল কপার সালফেট সমান এখানে কি বলতো? 1 মোল কপার কপার। ধাতু। তাহলে এখানে যে 0.02 মোল কপার সালফেট আছে, এইখান থেকে আমরা পাবো 0.02 মোল Cu2+ আয়ন। তাহলে এখানে আহ এইখানে তোমার এই ব্যবহৃত এই কপারের এই পরিমাণ এই যে কত? এটার পরিমাণ হচ্ছে 0.02 মোল। ওকে। তাহলে এটার ভর হবে কত? মোল সংখ্যার সাথে কি গুণ করা লাগবে? আণবিক ভর, না? হ্যাঁ। তো এখানে কপারের আণবিক ভর হচ্ছে 63.5 ধরা হয়। ওকে, তো 0.02 × 63.5, তাহলে এটা আসে 1.27। ওকে। তাহলে এখানে তোমার নমুনার ভর দেয়া কত? 1.3 গ্রাম। আর এইখানে তোমার রিয়াকশনে যেটা ইউজ হয়েছে এটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ কপার। তাহলে এইখানে তোমার ভেজাল হবে কত? 1.3 -27। তাহলে এটা আসতেছে 0.03 গ্রাম। ওকে, এখন এই শতকরা পরিমাণ যেহেতু বের করতে বলছে, এটা বুঝছো তো, না? হ্যাঁ, বুঝছি। ওকে, এটা কিন্তু হাজারি স্যারের বইয়ে আছে এবং এটা বোর্ডের ম্যাথ। সো গাইডে অথবা বইয়ে তুমি কিন্তু এই নিয়মে সলভ দেখবা না। মানে সলভ সলভ দেখবে না বলতে, এই নিয়মে সলভ করা নাই আর কি, গাইয়ে অথবা তোমার গাইড অথবা বইয়ে। সো গাইড অথবা বইয়ের নিয়ম দেখলে কিন্তু বুঝবা না। সো আমি যেভাবে বুঝাইতেছি এবং আগের ম্যাথ গুলো, টাইট্রেশন, আয়নিলেটন পদ্ধতি অথবা ভেজাল বের করা, এসিডিক নাকি ক্ষারীয়, এগুলা আমি যেভাবে করাইছি মোল সংখ্যা বের করে করে। কি ব্যাপার? অবিশুদ্ধ কপারে ভেজালের শতকরা পরিমাণ। ও আচ্ছা, দাঁড়াও। শতকরা যে পরিমাণ তো আসলে এইভাবে হয় না। Wait, তোমার শতকরা পরিমাণ এখানে বের করার জন্য এখানে কি করা লাগবে? মানে শতকরা পরিমাণ হচ্ছে ভেজাল ডিভাইড বাই তোমার যেটা নমুনা ছিল, মানে এত গ্রামে কি পরিমাণ ভেজাল আছে, এটা ইন্টু 100% দেওয়া লাগবে। এটা বুঝছো? হ্যাঁ, তো এখানে কিন্তু 0.03 ইন্টু 100% দিলে মানে তোর ফাইনাল অ্যান্সারটা কি ভুল হবে। এই পর্যন্ত ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা হবে 2.3%। ওকে, এটা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। সো এই ম্যাথসও আগের ম্যাথ গুলা, এই তো আগে তোমার বুঝতে হবে যে তোমাকে এই ম্যাথে কি কি করতে হবে, দেন তুমি ম্যাথ করবা। আচ্ছা, একটু দাঁড়াও। বুঝতেছি।
ওকে, তো আয়োডোমিতি এবং আয়োডিমিতি থেকে, মানে এটা আসলে এক্সট্রা কোনো ম্যাথ, নিয়মের ম্যাথ না, তোমার জাস্ট রিয়েকশন দুইটা একটু মানে নাম দিয়ে মনে রাখতে হবে যে কোনটা আয়োডোমিতি এবং কোনটা আয়োডোমিতি রিয়েকশন। দেন এইখানে তুমি যদি রিয়েকশন দুইটা মনে রাখো, তাহলে তোমার আর এখানে আইন পদ্ধতিটা করা লাগতেছে না। তাহলে তোমার কিন্তু এমনিতে 5-6 মিনিট টাইম এখানে সেভ হয়ে যাবে তুমি যদি এই দুইটা রিয়েকশন মনে রাখো। দেন আর এখন আমরা যেগুলো করলাম এগুলো তো আগের নিয়ম। ওকে, এবং এখানে যে যে জিনিসটা বললাম, সেকেন্ড রিয়েকশনে কপার না থাকা সত্ত্বেও আমরা আমাদের যেগুলো, মানে যেহেতু টার্গেটই হচ্ছে কপার বের করা, কপারের পরিমাণ, তো সেকেন্ড রিয়েকশনে কপার না থাকলে আমরা সেকেন্ড রিয়েকশনটা কেন নিলাম এইটা আশা করি বুঝছো। ওকে, এখন এরপরে yes, ঢাকা বোর্ড 2017 প্রশ্ন। এখানে কি বলছে? নিচের কি ব্যাপার, এটা আবার কোন প্রশ্ন? ও হ্যাঁ, এখানে আচ্ছা দাঁড়াও, এইখানে যে প্রশ্নটা, এইখানে আসলে উদ্দীপকের চিত্রটা এখানে মিসিং আছে। আর পরিবেশ রসায়ন রিভিশন দিছো সবকিছু? না, আগে তো এইটাই দিছি। আচ্ছা, যেইটাই দাও, মানে তোমার এইখান থেকে কিন্তু দুইটা সৃজনশীল আসবে, পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন থেকে দুই দুই একটা সৃজনশীল আসবেই কনফার্ম। এবং এটা যে কোনো তোমার কলেজের পরীক্ষা হোক বা এইচএসসি তে হোক, তুমি এখান থেকে দুইটা সৃজনশীল পেয়ে যাবা। দুই দুই চারটা সৃজনশীল, এটা একদম একদম কনফার্ম। আর এই জৈব রসায়ন থেকে দুইটা অথবা তিনটা, এখন যদি জৈব রসায়ন থেকে দুইটা দেয় তাহলে দেখা যাবে যে তোমার তড়িৎ রসায়ন থেকে বাকি দুইটা দিবে। আর যদি জৈব রসায়ন থেকে তিনটা দেয় তাহলে তড়িৎ রসায়ন থেকে একটা দিবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স। ওকে, সো এখন বলছে এখানে কনিক্যাল ফ্লাক্সে কার কার ধ্রুবণ আছে? কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড অতিরিক্ত। আচ্ছা যাই হোক, মানে এখানে তোমার রিয়েকশনটা মূলত কার কার মধ্যে? কপার সালফেট এবং এবং পটাশিয়াম আয়োডাইড। এটা আ- এটা সমাধা করতে পারবা না? এটা শিখাইলাম তো একটু আগে।
এই যে এটা কোনটা ছিল? আহ এই যে এটা, মানে তোমার আয়োডোমিথির ফার্স্ট রিয়েকশনটা। পারবা না এখন? পারবো। হ্যাঁ, তো এটা তো সহজ। উদ্দীপকে কপার সালফেটের পরিবর্তে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ব্যবহার করলে টাইট্রেশন প্রক্রিয়াটি ডোমিথিক হবে নাকি ডিমিথিক হবে? উপযুক্ত এবং প্রয়োজনীয় সমীকরণ সহ বিশ্লেষণ করো। ওকে, এখন এইখানে তুমি যদি পটাশিয়াম, সরি, কপার সালফেটের বদলে আমরা যদি এখানে ইউজ করি পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এখানে ডোমিথিক হবে নাকি ডিমিথিক হবে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো। আসলে ডিমিথি এখানে তোমার কি ছিল? ডিমিথি ছিল, তোমার যদি এটা মনে থাকে, ডিমিথিতে আমরা মুক্ত আয়োডিন দ্রবণের এই ঘনমাত্রা জানা থাকতো, এবং আমরা আরেকটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতাম। বাট এইখানে তোমার কপার সালফেটের বদলে তুমি এখানে সোডিয়াম ডাইক্রোমেট, সরি, কি বলতেছি, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট অথবা অন্য যে কোনো বিজারক তুমি যদি ইউজ করো, সো এখন এখানে কার কার মধ্যে তাহলে রিয়েকশন হবে? K2Cr2I7 এবং পটাশিয়াম আয়োডাইড দ্রবণ অতিরিক্ত। ওকে, সো এই টাইপের রিয়াকশন করার জন্য একটা কি লাগে, একটা মিডিয়াম লাগে না? সো এইখানে যেহেতু কিছু দেয়া নাই, সো আমরা মিডিয়ামটা বাই ডিফল্ট অ্যাসিড এখানে ধরে নেব। সো এটা হচ্ছে মাধ্যম। সো এই বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হবে বলো তো? যাই উৎপন্ন হোক, একটা এখানে মুক্ত আয়োডিন কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এই রিয়েকশনটা তুমি কমপ্লিট করলে এখানে অবশ্যই একটা মুক্ত আয়োডিন পাবা, কারণ এইখানে তোমার রিয়েকশনে কি ইউজ হচ্ছে? আয়োডাইডের লবণ। তাহলে এই আয়োডাইডের লবণ থেকে তো একটা অবশ্যই মুক্ত আয়োডিন উৎপন্ন হবে, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এই এই রিয়েকশনটা কি হবে বলো তো? আয়োডোমিথি হবে নাকি ডিমিথি হবে? এটা হবে আয়োডোমিক। এটা হবে আয়োডোমিথি। ওকে, তো এখন এখানে রিয়েকশনটা কি লিখতে পারবা?